পার্টিকুলারলি রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে দেওয়ার এটা তালিকা আসলে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙার বিষয়ে আমার একটি কথা রয়েছে, সেটি হচ্ছে যে রবীন্দ্রনাথের মূর্তি যে ভাঙার বিষয়টা এটি অন্য সময় রবীন্দ্র ঠাকুরের মূর্তি এ সময় হয়তো সামনে পায় নাই বলে ভাঙেনি। রবীন্দ্রনাথের ঠাকুরের মূর্তি এখানে আমরা ভেঙে থাকি, কারণ মুসলমান ধর্মে বলা হয়েছে যে অন্য ধর্মের মানুষকে কুকুরের প্রস্রাবের থেকে ঘৃণা করতে। কিন্তু অবাক হচ্ছে যে বাংলাদেশে এখনো কিভাবে বাংলাদেশের মতো একটি বাংলাস্তানের মতো একটা জায়গায় কি করে এখনো অন্য ধর্মের লোক টিকে আছে। হ্যাঁ আমি ভারতবর্ষে বসে যেটা দেখতে পাচ্ছি যে ভারত কিন্তু একটা অদ্ভুত একটা একটা ক্যাচ-22 সিচুয়েশনে আছে। এরা ধার্মিক মানে হিপোক্রেসি ছাড়া আপনি ধার্মিক হতে পারবেন না। এক্স্যাক্ট সত্যজিৎ রায়ের যে বিখ্যাত সিনেমা আছে হীরক রাজার দেশে, সেখানকার একটা সংলাপ আছে যে ওরা যত জানবে তত কম মানবে। ইন্ডিয়ার প্রতি হেট্রেড থাকা সত্ত্বেও আমার মনে হয় একটা ব্যালেন্সিং অ্যাক্ট আর্মি এবং কেন ইন্ডিয়ার পক্ষে 2 মিনিট লাগবে বাংলাদেশকে ওড়াতে। নমস্কার বন্ধুরা, আমরা আজকের পডকাস্টে এসেছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার রিসেন্ট যে ডেভেলপমেন্টস গুলো হয়েছে সেইগুলোকে আর একটু হাইলাইট করার জন্য। এবং সব থেকে বড় কথা যেটা আমার সাথে এখন হচ্ছে দিগন্ত রয়েছে, বাকিরা আসছে জয়েন করছে এখন বিভিন্ন বিভিন্ন দুনিয়ার বিভিন্ন টাইম জোনে রয়েছে তারা, এবং তারা চেষ্টা করছে জয়েন করার এক্ষুনি। আপনারা সবাই দিগন্তকে চেনেন নিশ্চয়। তো দিগন্তকে আমি জিজ্ঞেস করব যে যেহেতু কলকাতায় আমরা কলকাতা ও রয়েছে, ইন্ডিয়াতেও রয়েছে, যে এক্স্যাক্টলি কলকাতার অবস্থাটা কি এখন? এই যে বাংলাদেশের রেফিউজি বর্ডারে পুরো দাঁড়িয়ে আছে ইন্ডিয়া ঢোকার জন্য চতুর্দিকে, তো বাংলাদেশি এখন স্ট্যাটাসটা কি? কলকাতায় কি রেফিউজি পুরো হুড়ুড়িয়ে ঢুকবে? কি ব্যাপারটা হবে? না, ইটস এ গ্রেটফুল সিচুয়েশন নট অনলি ইন কলকাতা বাট অল ওভার ইন্ডিয়া। তার কারণ একটাই যে বাংলাদেশে যেটা কিছুক্ষণ আগে তুমি বললে যে বাংলাদেশের লোকেরা বলছে তারা ইন্ডিয়া থেকে ইন্ডিপেন্ডেন্স পেয়েছে, হ্যাঁ, এটার একটাই কারণ যে শেখ হাসিনা প্রো ইন্ডিয়া ছিল। এবং আমি যেটা আগের পডকাস্টে বলেছিলাম যেখানে একটা পাকিস্তানের বড় রোল আছে এবং পাকিস্তান এবং চায়নার, ইনফ্যাক্ট একটা রিপোর্টও বেরিয়েছে যে বেগম খালেদা জিয়ার যে পুত্র উনি সৌদি আরবিয়াতে একজন আইএসআই সিনিয়র অফিসিয়ালের সঙ্গে মিটিং করেছেন, and there was a conspiracy which was hatched. Well, that was very tense, not because she was leaving Bangladesh, but because she didn't want to leave Bangladesh. We in the family had to convince her. She said, "This is my country. I don't want to leave." And I said, "The problem is this is not a political movement anymore. This is a mob, and they're going to." So far as India is concerned, মানে মোহাম্মদ ইউনূসকে কংগ্রাচুলেট করেছে নরেন্দ্র মোদী, যদিও এখন ইন্ডিয়া উইল ট্রাই টু ব্রিজ দ্য গ্যাপ, কিন্তু ওভারঅল একটা অ্যান্টি ইন্ডিয়া সিচুয়েশন আছে এবং রেফিউজি ইনফিলট্রেশন হওয়ার একটা বিশাল প্রতিদিনই প্রায় হচ্ছে এবং বিএসএফ আটকাচ্ছে কোনো না কোনো ভাবে। তবে সবচেয়ে সুখকর বিষয় হচ্ছে মমতা ব্যানার্জি এটা নিয়ে কোনো স্টেটমেন্ট করেননি। উনি এর আগে একটা জায়গায় 21শে জুলাই বলেছিলেন যে বাংলাদেশে কেউ যদি আসতে চায় they are most welcome, but that has boomeranged এবং that has had serious repercussions overall. আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ, যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। The situation is really scary because anything can happen, and if you really think that there will be a pro-India stance all over, there will be a change, courtesy the elevation of Mohammad Yunus as the chief advisor to the Indian government. I think we are living in a fool's paradise because this anti-India stance will only exacerbate in the days to come. তাহলে আমরা মানে এতদিন আমরা যেটা জানতাম যে বাংলাদেশ আমাদের বন্ধু, বাংলাদেশ আমাদের ভীষণ বন্ধু, আমরা ইন্দিরা গান্ধী বাংলাদেশ লিবারেশনের জন্য এতটা হেল্প করেছিল এবং মুজিবুর রহমানকে আমরা আমাদের বঙ্গবন্ধু হিসেবে দেখা হতো, এবং
আমরা বাংলা যেরকম 21 ফেব্রুয়ারি আমরা বাংলা মানে বাংলা ভাষা দিবসটাকে আমরা ভীষণভাবে সেলিব্রেট করি, এবং বাংলাদেশকে আমরা প্রচন্ডভাবে রেসপেক্ট করতে, ইন দ্য সেন্স যে কলকাতায় যত না বাঙালি, যত না কলকাতা, যত না বাংলা মানে বাংলা মুখী, তার থেকে বেশি বাংলামুখী হচ্ছে ঢাকা। ঢাকাতে সমস্ত সায়েন্স বাংলাতে, সবকিছু মানে গাড়ির নাম্বার প্লেট বাংলাতে। তো আমরা ওগুলো ভীষণ মানে উই ইউজ টু লুক আপ টু দ্যাট। তো তার মানে কি, এতদিন আমরা সমস্তটাই ভুল ধারণা ছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশিরা দে আর অ্যান্টি ইন্ডিয়ানস। তারা অ্যান্টি ইন্ডিয়ান, তাদের সেন্টিমেন্ট এমনই তৈরি হয়েছে যে তারা বঙ্গবন্ধুর স্ট্যাচুকেও ধ্বংস করেছে, রবীন্দ্রনাথের স্ট্যাচুকেও ধ্বংস করেছে। তাদের মধ্যে এতটাই মানে অ্যান্টি ইন্ডিয়ান, কিন্তু নজরুল ইসলামের স্ট্যাচুকে তারা হাত দেয়নি। তার মানে কি, তারা নজরুল ইসলামকে নিজেদের ভাবে। হ্যাঁ, তার মানে এটা ওরা নিজেদেরকে ইসলামিক স্টেটই ভাবে। ওরা কলকাতার সঙ্গে এতদিন ধরে যে মমতা ওদেরকে আসতে দিয়েছে কি না, রেফিউজি আসছে তার মানে এতদিন ধরে আমরা ওদের বন্ধু ভেবেছি, কিন্তু ওরা আমাদের বন্ধু ভাবেনি। তোর কি মনে না, হয়? বাংলাদেশি গভর্নমেন্ট হয়তো প্রো ইন্ডিয়া ছিল, কিন্তু বাংলাদেশি জনগণ প্রো ইন্ডিয়া এই ভাবাটা problem। আমাদের মনে হয় বোকামো। তার একটাই কারণ হচ্ছে যে আমি বিভিন্ন বাংলাদেশিদের সঙ্গে, আমার ভাই 2-3 বার বাংলাদেশ গেছেন, এবং ও এসেও বলেছে যে একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট সবসময় সিমার করতো। অ্যান্ড দের ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট দ্যাট most Bangladesh actually hate India because it's a Hindu majority country. It's not a question of India per se, but it's a question of religion per se. Had it not been a Hindu majority country, then probably, Bangladeshis would have sent an olive branch, normal Bangladeshis. But that is not the case. So to think that Bangladeshis have always been friendly with India, that is a misnomer. I personally feel that বাংলাদেশিরা বরাবরই, মানে বাংলাদেশি জনগণ, যদিও বাংলাদেশ ইন্ডিয়ার অনেক কোলাবোরেশন হয়েছে, সিনেমায় কোলাবোরেশন হয়েছে, কিন্তু তুমি যদি ক্রিকেটে দেখো, আমি তোমাকে একটা ঘটনা বলতে পারি, একটা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে দেয়, এবং তারপরে যেভাবে এগিয়ে আসে বাংলাদেশি প্লেয়াররা ইন্ডিয়ান প্লেয়ারদের মানে দিকে, এবং ওখানে there was a tussle, there was a verbal, there was a physical tussle, মারামারির পর্যায়ে পৌঁছে যায়। ওইখানেও কিন্তু একটা হেট্রেটের একটা বিষ মানে বোঝা যায় সবার থেকে। তো টু থিঙ্ক দ্যাট বাংলাদেশিস, অল বাংলাদেশিস লাভ ইন্ডিয়া, নো, ইটস আ রং কনসেপ্ট। হুম। যে কারণে আরেকটা কথা এখানে কাবেরী খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে ইন্টারিম গভর্নমেন্টটা সেট আপ হয়েছে, সরি একটু ইন্টারাপ্ট করলাম তোমাকে, না না। ইট মাই স্লিপ অফ মাই হেড। হুম। সেটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের রোলটা কি সেটা আমি এখনো বুঝতে পারছি না। হ্যাঁ, ইন্টারিম গভর্নমেন্ট আন্ডার দি গাইডেন্স অফ মিলিটারি হবে, না ইন্টারিম গভর্নমেন্ট মানে ডেমোক্রেসি টু বি রেস্টোরড ইন বাংলাদেশ, মানে দ্যাট লুকস ইম্পসিবল। মোহাম্মদ ইউনূস যাই বলেন, তার হ্যাঁ, কারণ হচ্ছে এই অ্যাটাক এখনো চলছে। আর্মির চিফ রিকোয়েস্ট করেছেন যে দে শুড স্টপ দিস অ্যাটাক অন হিন্দু টেম্পলস এন্ড হিন্দু হাউসেস, কিন্তু এরা কোনো কথাই শুনছে না। প্রত্যেকদিনই আমি কোথাও না কোথাও জানতে পারছি যে কাউকে না কাউকে মারছে। তার চেয়ে বড় কথা, মুসলিমরাও যে বেঁচে আছে তা নয়। একজন রিনাউন্ড প্রডিউসার এবং তার ছেলে, সে একজন মানে আপকামিং অ্যাক্টর, তাকে মেরে দেওয়া হয়েছে। তো হ্যাঁ, এই ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশ ইজ ইন আ স্টেট অফ ডিজায়ারে, এবং তারা নিজেরাও জানে না। এই যে রাশিদ আলম নাকি নাম ভদ্রলোকের, যে নাকি স্টুডেন্ট লিডার, ইফ আই এম নট মিস্টেকেন, আমি যদি নামটা ঠিক করে বলি, এর এক্সাক্ট ভিশনটা কি জানি না। আর এটাতে পুরোপুরি মদত আছে চায়না, পাকিস্তান, এবং হ্যাঁ, এরা এই মুফতি মাসুদ জয়েন করেছেন আমাদের সাথে। তো এই এক্স্যাক্টলি এই কোয়েশ্চেনটা দিগন্ত, তুই মুফতিকে জিজ্ঞেস কর, ওনাকে জিজ্ঞেস কর যে এটাতে কি কার হাত আছে এই পুরো ব্যাপারটাতে। এটাতে ইন্টারিম গভর্নমেন্টের, আমাদের যে বাংলাদেশের নতুন ইন্টারিম গভর্নমেন্ট, তাদের কি এজেন্ডা, মানে ওনাদের মানে ওটা বক্তব্যটা কি, মানে ওটা কি ইন্টারিম গভর্নমেন্ট থাকবে টিল দ্য নেক্সট ইলেকশনস? সেইটা আমরা জানতে চাই মুফতি। মুফতি সাহেব নমস্কার, আমি দিগন্ত, নমস্কার কলকাতা থেকে। তো মুফতি, আমার ওয়েলকাম টু দ্য শো। মুফতি একটু হ্যালো বলে দিন দর্শকদের। হ্যাঁ, হ্যালো, আশা করি ভালো আছেন কাবেরী দি হ্যাঁ, এবং ভালো থ্যাংক ইউ। দিগন্ত। হ্যাঁ, সবাই ভালো আছি। ভালো আছি। ওয়েলকাম। আমার প্রশ্নটা যেটা ছিল, যেটা কাবেরী বলছিল, যে এই যে ইন্টারিম গভর্নমেন্ট যে সেট আপ হয়েছে, মানে এটা কি আমরা বলতে পারি এক রকমের মানে যেটাকে বলে মার্শাল রুল বাংলাদেশে আবার আসছে, একটা কু টাইপের? ইন্টারিম গভর্নমেন্টের রোলটা কি হবে? ধন্যবাদ দিগন্ত দা, আপনার এই প্রশ্নটা। ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশে কিন্তু এর আগেও একটা ছিল, কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল 2007 এবং 2008 সালে। আর তাছাড়া এর আগেও আপনার বাংলাদেশে যতগুলি ইলেকশন হয়েছে 1990 সালে বা আপনার
2001 সালে, তারপরে 2007 সালে, এই সময়গুলোতে কিন্তু বাংলাদেশে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল এবং কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হয়েছিল। তো দীর্ঘতম, এর আগে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল সব আপনার 3 মাস 6 মাস মেয়াদের, কিন্তু দীর্ঘতম সময়ের জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল বাংলাদেশে 2007 এবং 2008। এবার 2007-08 যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, ফখরুদ্দিন এবং মঈনুদ্দিনের শাসনকাল বলা হয়। তো এই দুজনের সমন্বয়ে যে সরকার ছিল, আমি কিন্তু তাদের বেশ ভালো বলবো। মানে আমি এই কথা বলতে পারি, আমার দেখা যত শাসন ব্যবস্থা আমি বাংলাদেশে দেখেছি, তার মধ্যে বেস্ট ছিল ওই 2 বছর। অর্থাৎ অরাজনৈতিক ব্যক্তিত্ব যখন দেশ শাসন করেছেন, সেই সময়টা আমি দেখেছি ভালো। ঘুষের সবচেয়ে বেশি কাজ হয়েছিল ঘুষের বিরুদ্ধে, অর্থাৎ তখন পুলিশ কিংবা আপনার সরকারি অফিসগুলোতে ঘুষ খেতে কেউ সাহস পেত না। এখন বাংলাদেশের যে বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট আছে, তাদের রোল স্বাভাবিকভাবেই তারা কিন্তু বাংলাদেশের যেভাবে আগে চলছিল, আপনার যেভাবে সরকার পরিচালিত হয়েছিল হাসিনার সময়ে, সেভাবেই হবে। অর্থাৎ কেউ স্বরাষ্ট্র, কেউ শিক্ষা, কেউ শিল্প, কেউ স্বাস্থ্য, বিভিন্ন দপ্তরের দায়িত্ব নেবে, কিন্তু এদেরকে তখন আর মন্ত্রী বলা হবে না, এই দায়িত্বপ্রাপ্তদের বলা হবে হচ্ছে উপদেষ্টা। এবং আচ্ছা। এদের মধ্যে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বাংলাদেশের জন্য একজন প্রমিনেন্ট পারসন এবং ভেরি ফেমাস অলসো, হুম। এবং ভেরি পপুলার। তো ডক্টর ইউনূসকে বাংলাদেশের মানুষও পছন্দ করে, বেশিরভাগ মানুষই পছন্দ করে এতদিন পর্যন্ত। আর পশ্চিমা বিশ্বে তার গ্রহণযোগ্যতা অসম্ভব রকমের বেশি। আচ্ছা। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে তার গ্রহণযোগ্যতা খুবই বেশি। আমেরিকায় হ্যাঁ, তিনি খুব নোবেল পিস প্রাইজ পেয়েছেন, তার জন্য হ্যাঁ, হিলারির সাথে ওনার প্রচুর মানে চেনা কিন্তু অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর কতটা সাকসেসফুল উনি হবেন? উনি একজন ইকোনমিস্ট, উনি পিস প্রাইজ পেয়েছেন, উনি একজন বুদ্ধিজীবী বলতে পারি, কিন্তু এই যে রোলটা মাসুদ সাহেব, এটা তো টোটালি ডিফারেন্ট। দিস ইজ আ ডিফারেন্ট বল গেম অল এটা টুগেদার। এটা এখানে কি তো ইউনেস্কোর সামনে রেখে আর্মি চালাবে দেশটাকে? এটারই কোনো প্ল্যান হচ্ছে? হ্যাঁ, আর্মি চালাবে না, তবে আর্মি এবং ইউনূস এই দুটোর সমন্বয়ে একটা সরকার গঠিত হবে। এবং একটা বিষয়ে আমি একটু চিন্তিত, যে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে বাংলাদেশের যে কয়জন এই পর্যন্ত যাদের নাম দেখলাম, তাদেরকে নিয়ে কিন্তু দুশ্চিন্তা করার প্রশ্ন আছে। কারণ তাদের মধ্যে কয়েকজন আছে একটু প্রগতিশীলের কথা ঠিক, কিন্তু কয়েকজনই আছে যারা খুবই র্যাডিক্যাল। 2-3 জন হিন্দু আছে সরকার উপদেষ্টা, হ্যাঁ, একজন হিন্দু আছেন এবং 2 জন একজন আপনার একজন ক্ষুদ্র নৃগোষ্ঠী বা বাংলাদেশের যে আদিবাসী সম্প্রদায়ের একজন আছেন, তিনি সুপ্রদীপ চাকমা সম্প্রদায়ের মানুষ। এগুলো ঠিক। নারী আছেন, 2 জন নারী আছেন এই, কিন্তু মৌলবাদী আছে 2 জন, ইনফ্যাক্ট 2 জন না 3 জন বলবো আমি। এর মধ্যে একজন হচ্ছেন ডক্টর আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক। এই ডক্টর আসিফ নজরুল কিন্তু চরম লেভেলের মৌলবাদী। সেই মৌলবাদী এমন না যে সে মৌলবাদী এটাকে আমরা জানি না, তা না। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি সুপরিচিত বুদ্ধিজীবী বলেন বা আপনার ইসলামপন্থী বলেন, এদের মধ্যে অন্যতম কিন্তু ডক্টর আসিফ নজরুল। তো সে থাকা মানে হচ্ছে জামায়াত ইসলামী ক্ষমতায় থাকা। দ্বিতীয় যে ইম্পর্টেন্ট ব্যক্তি, তিনি হচ্ছেন হেফাজতে ইসলামের নেতা, ইম্পর্টেন্ট ব্যক্তি হচ্ছে হেফাজতে ইসলামের নেতা মাওলানা আফামা খালিদ হাসান। মাওলানা খালিদ কিন্তু ডাইরেক্ট কওমি মাদ্রাসায় পড়া একজন হুজুর। হ্যাঁ, কওমি মাদ্রাসা কিন্তু খুব অর্থোডক্স একটা ইনস্টিটিউট, যেখানে মানুষ পড়াশোনা করে। এবং দেওবন্দি ইনস্টিটিউট আপনি মনে হয় জানেন, জানেন কিনা, যে হ্যাঁ। দারুল উলুম দেওবন্দ নামে যে কওমি মাদ্রাসাটা আছে, সেটা কিন্তু অর্থোডক্স ইসলামী শিক্ষা ব্যবস্থা। সেখানে পড়লেই মানুষ মানে দেওবন্দে যারা পড়বে তারা অবশ্যই তালেবান, কিন্তু সবাই তালেবান। আমি নিজেও সেই দেওবন্দি ধারার মাদ্রাসায় পড়েছি বাংলাদেশে। সেরকম একজন হুজুর আছে, এটা খুব অ্যালার্মিং। একদিকে আপনার
বাংলাদেশের আসিফ নজরুল নিয়োগ পেয়েছে এই কেয়ারটেকার গভর্নমেন্টের মধ্যে বা এই যে ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে। আর দ্বিতীয় দিকে আপনার এই আফমা খালিদ হাসান হুজুর নিয়োগ পেয়েছে। আর তৃতীয়ত দুজন ছাত্র নিয়োগ পেয়েছে উপদেষ্টা হিসেবে, যারা স্টিল নাও ছাত্র। তো সেই মুভমেন্টের মধ্যে 6 জন সমন্বয়ক ছিল, অর্থাৎ এদের লিডার ছিল 6 জন। সেই 6 জনের মধ্যে থেকে দুজনকে, একজন হচ্ছে নাহিদ ইসলাম আর আরেকজন হচ্ছে আসিফ মাহমুদ, এই দুজনকে কিন্তু এই উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই দুইজনের শিক্ষক ও উপদেষ্টা, অর্থাৎ আসিফ নজরুল আর তার ছাত্র আছে উপদেষ্টা। ঘটনা হচ্ছে এই যে ছাত্র দুজন আছে, পুরো আন্দোলনের সময় জুড়ে আসিফ নজরুল কিন্তু আমি আগেই বলেছি প্রচন্ড ইসলামপন্থী এবং বিএনপি জামাতের ইসলামপন্থী। সে একই সাথে বিএনপি কেও রিপ্রেজেন্ট করে, একই সাথে সে জামাতকেও রিপ্রেজেন্ট করে, একই সাথে সে হেফাজতকেও রিপ্রেজেন্ট করে। ধরুন কাবেরীদ্দিন কোন একটা পদে নিয়োগ পেলে একই সাথে ওনার দুজন ছাত্র নিয়োগ পেল। ছাত্র পাশাপাশি যদি বসে, ছাত্ররা তো কাবেরীর দিকে ওভারটেক করে কোনো কিছু করবে না, তারা তো জিজ্ঞাসা করবে যে ম্যাম কি করব, ম্যাম কি করব। তো আমাদের সাথে জয়েন করেছেন সাইফুল বাতে টিটো। উনি একজন স্কলার, উনি রাইটার এবং জার্নালিস্ট এবং উনি অ্যাক্টিভিস্ট, বাংলাদেশি অ্যাক্টিভিস্ট। তো টিটো, তোমাকে আমি দিগন্ত কিছু প্রশ্ন করতে চাই। তার আগে আমি একটা প্রশ্ন করছি যে যেটা আমরা মাসুদকেও জিজ্ঞেস করেছিলাম, যে এই যে বাংলাদেশের সাথে এই যে আমাদের একটা হঠাৎ করে একটা হেট্রেড, একটা ঘৃণা দেখা গেল। প্রথমত এটা আপনার একটা ভুল ধারণা যে আসলে এই যে হিন্দুদের প্রতি এদের হেট্রেড ছিল না, এটা একেবারেই আপনার খুবই ভুল ধারণা। দুঃখিত আমি এই ধরনের একটা কথা বলার জন্য। নিশ্চয়ই না, ভুল ধারণা। নোয়াখালীর দাঙ্গা থেকে যদি আসেন তাহলে আপনি বুঝতে পারবেন মুসলমান হচ্ছে এমনই একটা ধর্ম যে এদের আমি এমন কোনো কথা বলছি না, আমার কাছে এখনো কোরআন শরীফ এখানে রয়েছে। মুসলমান ধর্মে বলা হয়েছে যে অন্য ধর্মের মানুষকে কুকুরের প্রস্রাবের থেকে ঘৃণা করতে, বেশি ঘৃণা করতে। তো এটা হচ্ছে আপনার মুসলমানদের একটা বেসিক ক্যারেক্টার, বা মুসলমান বলতে মুসলমান আর ইসলাম দুইটাকে আমি সাধারণত দুইটা ভাবে কাউন্ট করি। কারণ আমার মাও একজন মুসলমান, আমার বাবাও একজন মুসলমান ছিলেন, উনি নেই এখন। তো আসলে ওনাদেরকে কখনো এই ধরনের আচরণ করতে দেখিনি, বা এই ধরনের বিহেভিয়ার আমি আমার পরিবারের কাউকে দেখিনি। তো যেই মুসলমানটা, এটা আমার থেকে মুফতি মাসুদ ভালো বলতে পারবে, যেই মুসলমান তার ইসলাম ধর্ম সম্পর্কে জানে, ইসলাম ধর্ম তাকে কি বলেছে, এটা যদি কেউ কোনো শিক্ষিত মুসলমান হয় তাহলে তার বেসিক হচ্ছে এটা যে তার কোরআনে লেখা আছে স্পষ্টত করে যে অন্য ধর্মের মানুষকে ঘৃণা করতে হবে। এটাই হচ্ছে কি তার সবচেয়ে বড় বিষয়। আর আপনি যে বললেন যে হঠাৎ করে, এই কথাটার সাথে আমি একবারই একমত নই। কারণ হচ্ছে গিয়ে সেই নোয়াখালীর দাঙ্গা থেকে শুরু করে আপনার আজ পর্যন্ত যেটা চলতো, এই ঘৃণা মুসলমানদের, হিন্দুদের প্রতি বা অন্যান্য ধর্মের প্রতি, এটা হচ্ছে সেই শুরু থেকেই। অর্থাৎ যদি আপনি আরো পেছনে যান তাহলে এক্সাক্ট আমি সময়টা বলতে পারবো না, আমার বন্ধু মাসুদ বলতে পারবে যে যখন নবী মোহাম্মদ ধর্ম প্রচার করে, সে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে, তখন সে হচ্ছে গিয়ে একদিনের মধ্যে হচ্ছে গিয়ে 900-র উপরে ইহুদিদেরকে হত্যা করেছে। এবং এটা এমন নয় যে এই কথা আমি বা মাসুদ বা অন্যান্য আমরা যারা ইসলাম সম্পর্কে জানি তারা আজকে মানে ধরে এনে বলেছি। আমরা ইসলাম সম্পর্কে একটা কথা বলি না যে কথাটি কোরআন এবং হাদিসের বাইরে থেকে আমরা গ্রহণ করেছি। আমরা ইসলাম সম্পর্কে এমন কোনো তথ্য গ্রহণ করি না যেই তথ্যটা আমরা নন মুসলিম কোনো সোর্স থেকে পেয়েছি। এমন কোনো কথা নিয়ে আমরা কখনোই কথা বলি না। এবং আমরা যখন কোথাও লাইভ করি বা যখন এটা নিয়ে কোনো কথা বলি, তখন আমরা এটা বলেই নেই যে আমরা এখানে কোনো নন মুসলিম সোর্স গ্রহণই করব না, কোনো নন মুসলিম সোর্স গ্রহণ করব না। এই কারণ হচ্ছে গিয়ে তখন নানা রকম কথা বলার সুযোগ থাকবে যে না, এটা তো নন মুসলিম বলছে, এটা অন্য ধর্মের লোক বলেছে। নো, এই যে মোহাম্মদের 6 বছরের, ওনার যখন 53 বছর বয়স, 6 বছরের মেয়েকে বিয়ে করা, এটাও আমরা হাদিস থেকে পেয়েছি। অন্য ধর্মের মানুষকে কুকুরের প্রস্রাবের থেকে ঘৃণা করতে হবে, এটাও আমরা কোরআন থেকে পেয়েছি। আমরা এমন কোনো কথা বলছি না যে সুতরাং এখন যেটা করছে, আমি তো অবাক হচ্ছি যে বাংলাদেশে এখনো কিভাবে, বাংলাদেশের মতো একটি বাংলাস্তানের মতো একটা জায়গায় কি করে এখনো অন্য ধর্মের লোক টিকে আছে। এটা আমার কাছে বরং খানিকটা বিস্ময়ই লাগে। আমি আপনার কথাটা গ্রহণ করলাম না, দুঃখিত। টিটো ভাই, এটা কি শুধু অন্য ধর্ম না, এটা শুধু পার্টিকুলারলি হিন্দু রিলেটেড? কেননা
মানে যতটা না হিন্দুদের ওপর অত্যাচারটা হচ্ছে, ততটা হয়তো সংখ্যায় অনেক কম বাকি ধর্মের লোকেরা, তাদের ওপর হচ্ছে না। না, এখানে দিগন্ত, এখানে একটা কথা আমি একটু আপনাকে স্মরণ করিয়ে দিই। সেটা হচ্ছে গিয়ে আমাদের দেশে অন্যান্য ধর্মের লোক খুব একটা বেশি নেই, কিন্তু যারা আছে তারাও ভয়াবহ পরিমাণ নির্যাতনের শিকার হয়, কিন্তু তারা হিন্দু নয় বলে ওই কথাটা হয়তো আপনাদের কাছে যায় না। যেমন ধরেন, আপনি যদি রামুর কথা চিন্তা করেন, যে যেটার হয়তো ডেট ইভেন্ট আমার এই মুহূর্তে মনে নেই, রামুতে যে বৌদ্ধ মন্দির পোড়ানো এবং এর পরেও যে অসংখ্য বৌদ্ধ মন্দির পোড়ানো হয়েছে, তার ভুরি ভুরি উদাহরণ রয়েছে। কিন্তু খ্রিস্টানদের উপরে খুব বেশি অ্যাটাক করা হয় না এই কারণে, কারণ খ্রিস্টানদের পা চেটে আমাদেরকে নানা সময় খাওয়ার সুযোগ আছে। যেমন মনে করেন, এখন যদি আমরা আমেরিকার কথা ধরি, তাহলে এখন হচ্ছে কি আমেরিকার একজন লোক আমাদের দেশে প্রধান উপদেষ্টা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের। সুতরাং খ্রিস্টিয়ান যারা রয়েছে পৃথিবীতে, হচ্ছে সবচাইতে এরকম ধর্মীয় যদি মানুষের সংখ্যা বলেন, তাহলে সবচাইতে বেশি রয়েছে ক্রিশ্চিয়ান। সুতরাং ক্রিশ্চিয়ানের উপরে যদি আপনি কোনো ধরনের আঘাত করেন, তাহলে আপনার অস্তিত্ব টিকে থাকবে না, আপনার অস্তিত্ব মানে ভুলণ্ঠিত হবে। তো সুতরাং সেই জায়গায় তাদেরকে কিছু বলে না। কিন্তু বৌদ্ধ, বা আপনি যদি আমাদের ইয়েতে যান, আমাদের হিল ট্রাক্স এলাকাগুলোতে যান, সেখানে যারা অন্যান্য ধরেন চাকমা, মারমা বা এরা যারা রয়েছে, পার্বত্য চট্টগ্রামে তো মনে করেন সবচাইতে বেশি মসজিদ, বেশি মাদ্রাসা, কারণ সেখানে যারা যারা রয়েছে তাদেরকে ইসলামের মধ্যে নিয়ে আসা একটা বড় দায়িত্ব পড়ে। এবং সেটার জন্য ওখানে গিয়ে আমার বন্ধু মাসুদ ভালো বলতে পারবেন, যে ওইখানে যে মাহমুদুল হাসান গুনরি বলে একটা লোক আছে, সে ওখানে গিয়ে মানুষের মধ্যে বসে থাকে যে কে কে ইসলাম ধর্মে আসবে। সো এটা আপনার এই কথাটি খুব একটা সত্যি নয় যে অন্যান্য ধর্মের প্রতি করা হয় না। মানে ওই যে একটা কথা আছে আমাদের বাংলায়, যে শক্তের ভক্ত নরমের জম। হ্যাঁ, তো হ্যাঁ। তখন ক্রিশ্চিয়ানিটি যখন অনেক বেশি শক্তিশালী, ইভেন বাংলার ভূখণ্ড অনুযায়ী কি হিন্দুইজমের থেকে বুদ্ধিজম বেশি বাংলার এই মুসলমানদের কাছে শক্তিশালী। কারণ হচ্ছে গিয়ে চীন, তারপরে আরো অন্যান্য দেশ, শক্তিশালী পাওয়ারফুল দেশ, যাদের হচ্ছে গিয়ে ধর্মটা হচ্ছে বুদ্ধিজম। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। তার মানে ভারতের পক্ষে এটা কতটা কঠিন হয়ে যাবে? হ্যাঁ, আমার আমি ভারতবর্ষে বসে যেটা দেখতে পাচ্ছি, যে ভারত কিন্তু একটা অদ্ভুত একটা মানে একটা ক্যাচ-22 সিচুয়েশনে আছে, যে হাসিনাকে পাঠাতেও পারছেন না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মানে নতুন যে সরকার, তার সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা ভারত করছে। তো সুইডেন থেকে বসে আমি জানি না আপনি কতটা এটা বুঝতে পারবেন, কিন্তু ইন জেনারেল আপনি যেহেতু অনেক পড়াশোনা করেছেন, ইউ আর অ্যান অ্যাক্টিভিস্ট, তো আপনার এটার উপর আপনার টেকটা কি? হোয়াট ইজ ইউর টেক অন ইন্ডিয়াস রিলেশনস উইথ বাংলাদেশ এট দিস পয়েন্ট অফ টাইম? দেখেন, ইন্ডিয়া তো আসলে ইন্ডিয়া হচ্ছে একটা দেশ, যে আমাকে এখন বলতে হচ্ছে যে ইন্ডিয়া আরেকটি দেশ। নিশ্চয়ই আমার জন্ম 47-এর আগে হলে আমি এই কথাটি বলতাম না যে ইন্ডিয়া আরেকটি দেশ। এটি তো আমাদেরই একটি পার্ট ছিল। আমরা তো সেখান থেকে মানে সূর্য থেকে যেভাবে পৃথিবী বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা ঠিক ইন্ডিয়া থেকে ওইভাবে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। তো সেটা, সেই ষড়যন্ত্রের মূল কারিগর হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এবং শেরে বাংলা কে ফজলুল হক, সাথে ছিল আমাদের আজকে যাকে আমরা তথাকথিত জাতির পিতা বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই সমস্ত কিছু লোকজনই তো আসলে ইসলামের ভিত্তিতে, এবং তার হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কালপ্রিট, চিফ অফ দ্য কালপ্রিট, যে তার নাম হচ্ছে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, যে জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, শুকুরের মাংস খেতেন এবং মদ খেতেন, কবে ঈদ কবে রোজা এইসবই উনি জানতেন না। কিন্তু ওনার হচ্ছে কি ইসলামী দল হিসেবে ওনার আরেকটি দেশ ওনার দরকার ছিল, সেটা উনি করেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে ইসলাম মানে ইন্ডিয়া সবসময় আমি মনে করি যে আমাদের বন্ধু রাষ্ট্র, এটা আমি মনে করি। কিন্তু একটা দেখুন, যদি যখন একটা স্বার্থের বিষয় আসবে, যখন ইন্ডিয়া আরেকটি দেশ, বাংলাদেশ আরেকটি দেশ, এবার যখন আপনি কোনো রাষ্ট্রীয় চুক্তি করবেন, যখন কোনো আপনার রাষ্ট্রের যখন একটি স্বার্থ বিষয়ক চুক্তি করবেন, তখন খুব স্বাভাবিক ইন্ডিয়া তাদের স্বার্থটা দেখবে। এটা কোনোভাবেই কোনো দোষের নয়। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যতগুলো চুক্তি হয়েছে, সেই চুক্তিতে ইন্ডিয়া বেশি লাভবান হয়েছে, এবং সেটা আমি কোনোভাবে দোষ দিচ্ছি না। এটার দোষটা যদি আমি দেই, তাহলে সেই দোষটা দেবো আমি বাংলাদেশি যারা সরকারের দায়িত্বে ছিলেন। আমি যদি আজকে বলি যে ইন্ডিয়া, আমাদের এই যে সমস্ত চুক্তি হয়েছে তাতে ইন্ডিয়া লাভবান হয়েছে, আমি হলে আমিও সেটা করতাম। আমি যদি একটা শক্তিশালী দেশ থাকতাম এবং আমি যদি বাধ্য করতাম যে তুমি আমার সাথে চুক্তি করতে আসো, আমি ভালোটা করতাম, এতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশের সাথে যে ইন্ডিয়ার যে সম্পর্ক, সেই সম্পর্কটা আসলে যে সরকারই এখানে আসুক না কেন, সেই সম্পর্কটা তাকে রাখতে হবে। কারণ আমাদের সাথে যে সমস্ত দেশের বর্ডার রয়েছে, সবচাইতে বেশি বর্ডার রয়েছে ইন্ডিয়া। আমরা আসলে ইন্ডিয়ার ঠিক কোলের মধ্যে একটি ভূখণ্ড, এবং সেটা আপনারা নিশ্চয়ই বিজ্ঞজন ম্যাপটাতেই বোঝা যায়। হ্যাঁ, চারপাশে ইন্ডিয়া। আপনারা বোঝেন যে আমরা কতটুকু ছোট। এবং এটা খুবই হাস্যকর যে এত বড় দেশের পাশে একটা দেশ কিভাবে সৃষ্টি হলো। এটা মানে এটার
হিস্ট্রি তো অবশ্যই জানেন, এই বিষয়ে আমি কথা বলতে চাই না। তবে বাংলাদেশে যে দলই রাজনৈতিক ক্ষমতায় আসুক না কেন, যে রাজনৈতিক দলই আসুক না কেন, তারা আসলে এই ভূখণ্ডগত কারণে, আয়তনগত কারণে, জনসংখ্যাগত কারণে, ইন্ডিয়ার রিসোর্সের কারণে তারা বাধ্য থাকবে ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক করার। এবার দেখুন বর্তমান যে মানে সরকারটা লঞ্চ করেছে, সেই সরকারটা হচ্ছে গিয়ে এমন একটা সরকার যে আজকে যে শপথ গ্রহণ অনুষ্ঠান হলো সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু আওয়ামী লীগকে ডাকে নাই। এটা একদম সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং মানে অসাংবিধানিক একটি সরকার এই মুহূর্তে আমাদের এই ধরুন আধা হ্যাঁ, ঘন্টা যেটা মাসুদ একটু আগেই বলছিল যে সরকারের মধ্যে ফান্ডামেন্টালিস্ট বেশ ভালো সংখ্যায় রয়েছে। না, ভালো সংখ্যায় নেই, উনি হয়তো ভালো করে খেয়াল করেন নাই। এটা পুরোটাই হচ্ছে ফান্ডামেন্টালিস্টদের একটি গ্রুপ, একদম কমপ্লিটলি। এখানে ফান্ডামেন্টালিস্টের বাইরে কেউ আছে বলে আমি পার্সোনালি মনে করি না। মাসুদ অনেক ভালো জানেন, মাসুদ একজন মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, উনি একজন মসজিদের ইমাম ছিলেন এবং উনি ওনার পুরো জীবনটাই মাদ্রাসায় কাটিয়েছেন। উনি আমার থেকে যেটা বলবেন কম বলবেন না, কিন্তু আমি আমার কথাটা বলছি যে যারা আছে এখানে প্রত্যেকেই ফান্ডামেন্টালিস্ট এবং এদের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে কি আসলে ইসলাম কায়েম করা, এবং সেই দিকেই দেশ যাচ্ছে আসলে। তো তাহলে আমরা আমাদের যে মানে এখন যেহেতু এরকম একটা বিভাজন চোখের সামনে একদম প্রকট হয়ে দাঁড়িয়েছে, পার্টিকুলারলি রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে দেওয়ার পরে, যেটা আমি একটা স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে, তাহলে এটা আসলে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙার বিষয়ে আমার একটি কথা রয়েছে, সেটি হচ্ছে যে রবীন্দ্রনাথের মূর্তি যে ভাঙার বিষয়টা এটি অন্য সময় রবীন্দ্র ঠাকুরের মূর্তি এ সময় হয়তো সামনে পায় নাই বলে ভাঙেনি। রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি এখানে আমরা ভেঙে থাকি, কারণ আমরা মনে করি সে একটা মালাউন এবং সে কি বলে এটাকে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন। এটা হচ্ছে গিয়ে যুগের পর যুগ, দিনের পর দিন, বছরের পর বছর হচ্ছে গিয়ে আমাদের এখানে এই প্রচারণটা চালানো হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন। তিনি নাকি বলেছিলেন মূর্খের দেশে বিশ্ববিদ্যালয় দিয়ে কি করবে। তবে আমার প্রশ্ন হচ্ছে তাদের কাছে, সেই বিজ্ঞজনদের কাছে, যে মূর্খের দেশ বলতে রবীন্দ্রনাথ কেন এই কথাটি বলবেন? তখন তো দেশ একটাই ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছেন 1941 সালে। কথা ঠিক, তো এই কথা, এগুলো তো মানে মানে কথাগুলি এটি হচ্ছে গিয়ে একেবারে বন্ডমূর্খ, যে একেবারে খুব বড় ধরনের মূর্খদের কথা। সেই প্রচারণাটা যে চালাতে সক্ষম হয়েছে তারা এবং সেটা যে এস্টাবলিশ করতে পেরেছে, এটা আমি বলবো যে তাদের সেটাই। তো এখন তাহলে আমরা কি দেখতে পাবো যে বাঙালির যে হিন্দু যারা রয়েছে বাংলাদেশে, তাদের ভবিষ্যৎটা কি? যেহেতু আপনি বলছেন যে পুরোপুরি একটা মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ মানে দিকে এগোচ্ছে, তো তাহলে তাদের ভবিষ্যৎটা কি? তারা কি আবার ইন্ডিয়াতে ইনফ্লাক্স করবে? এবং সেটাতে আমি চাই যে মাসুদ এবং দিগন্ত, আপনারা দুজন যদি এই নিয়ে আলোচনা করতে পারেন যে ইন্ডিয়ার অবস্থাটা কি হবে। ইন্ডিয়া তো তাহলে সাংঘাতিক একটা আকার ধারণ করবে। এত ইন্ডিয়ার অবস্থা হচ্ছে, আমাদের একটা জিনিস ভুললে চলবে না কাবেরী, সরি যেহেতু সময় কম তাই জন্য আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে ইন্ডিয়া অনেক বড় দেশ, সব দিক থেকে অনেক শক্তিমান, তবে বাংলাদেশের একটা সাপোর্ট মারাত্মকভাবে পাকিস্তান আর চায়নার আছে। তো সেই সাপোর্ট থেকে ডেফিনেটলি বাংলাদেশ কিছুটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে। তবে অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার অনেক স্বার্থেরও সম্পর্ক আছে, শুধু ইন্ডিয়ার নেই, বাংলাদেশেরও আছে, হয়তো কম বেশি একটু হতে পারে। সেই জায়গা থেকে মনে হয় না যে মানে হ্যাঁ আমরা 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 ভীত যে মানে ইনফ্লাক্স হতে পারে, মারাত্মক ভাবে ইনফিল্ট্রেশন হতে পারে, কিন্তু ইন্ডিয়ার প্রতি হেট্রেট থাকা সত্ত্বেও আমার মনে হয় একটা ব্যালেন্সিং অ্যাক্ট আর্মি এবং কেন ইন্ডিয়ার পক্ষে 2 মিনিট লাগবে বাংলাদেশকে ওড়াতে। আমি যদি সেই ভাষাটা ইউজ করি, একদম পাড়াতো ল্যাঙ্গুয়েজ, তো সেই জায়গা থেকে আমার মনে হয় একটা ব্যালেন্সিং অ্যাক্ট মানে ইন্ডিয়া রাখার চেষ্টা করবে এবং করার চেষ্টা করবে, কারণ অলরেডি ইন্ডিয়া ইজ সারাউন্ডেড বাই enemy neighbors like China and Pakistan. They can't afford to have another enemy. আর আবার যেটা আমি আগেও বলেছি, তোমাকে আবার বলছি যে এটা যতটা না প্রো ইন্ডিয়া ততটা প্রো হিন্দু এবং আই এম সরি অ্যান্টি হিন্দু। যতটা না অ্যান্টি ইন্ডিয়া ততটা অ্যান্টি হিন্দু, এবং টিটো সাহেব সেই কথাটা আমার সঙ্গে এগ্রি করবেন। না, এখানে আরেকটি কথা আমি একটু বলতে চাই, সেটি হচ্ছে গিয়ে ইন্ডিয়ার যে ডিপ্লোমেসি, সেটাকে আমাদের কোনোভাবেই মানে ইগনোর করার কোনো সুযোগ নেই। ইন্ডিয়ার ডিপ্লোমেসি অত্যন্ত চমৎকার আমি মনে করি। কারণ হচ্ছে কি আপনারা দেখুন যে যত যাই হোক, বাংলাদেশের অবস্থা কোনোভাবে আফগানিস্তানের মতো নয়। কিন্তু আফগানিস্তান যেটা দেখা গেল যে আফগানিস্তানে যখন হচ্ছে কি তালেবান ক্ষমতায় গেল, তখন কিন্তু ইন্ডিয়া খুব টেকনিক্যালি তাদের সাথে একটি
অত্যন্ত সুসম্পর্ক গড়েছে। এবং আমরা ওই ভিডিও দেখেছি যে আপনাদের ওয়েস্ট বেঙ্গলের লোকজন এসে বলেছে যে তালেবান যখন ওখানে ক্ষমতা এসছে মনে হয়েছে যে ওটা একটি স্বর্গ। সো এটা কি কারণে উনি বলেছেন, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস, কিন্তু এখনো হচ্ছে গিয়ে মানে ধরুন এই তালেবান ক্ষমতা নেওয়ার পরেও ইন্ডিয়া মানে আফগানিস্তানের খাবার দিয়ে কিন্তু তারা চলেছে। এবং আপনি নিশ্চয়ই, আপনারা সবাই এটা জানেন যে মাহমুদ গজনি, সুলতান মাহমুদ গজনি, তিনি হচ্ছে গিয়ে 27 বার হচ্ছে গিয়ে ইন্ডিয়া লুট ইন্ডিয়াতে করেছে। লুট এবং করেছে। আমার কাছে মনে হয়েছে যে আপনাদের যারা আই এম সরি টু সে যে আপনাদের হিন্দুদের কিছু প্রবলেম আছে, আপনারা কোনো না কোনো ভাবে কেন জানি আপনারা মুসলিম তোষণ করতে একটু পছন্দ করেন, এবং সেটা আপনারা এমন ভাবে বলেন, আপনারা এমন ভাবে আকবরের নামটা নেন, এমন ভাবে হচ্ছে গিয়ে এই এদের এই যারা কি বলবো উড়ে আসা জুড়ে বসাদেরকে আপনারা এমন ভাবে মাথায় তোলেন, মনে হয় যে তারা হচ্ছে গিয়ে ভগবান কল্কি হয়ে তারা এখানে এসেছিল। এবং তার সেটা তো আমরা পারবো না, সেটা তো এটা আপনাকে বুঝতে হবে টিটো সাহেব, যে আমরা একটা সেকুলার কান্ট্রি ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম। Exactly. আমাদের কতগুলো মুসলিম, সমস্যা নাই, কিন্তু আপনাদের তো অনেক বেশি ডিপ্লোম্যাটিকও হতে হবে। ইন্ডিয়া তো আপনাদের কান্ট্রি। আজকে যে ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি, সেই জায়গাতে আপনারা যেটা বলছেন সেকুলারিজমটাকে আমরা আপন করি। এবং আপনি যদি এই কথাটা বলেন, আমি ঠিক আছে, আপনি বলছেন মুসলিম তোষণ যেটা হয় সেটা তো বিজেপিও বলছে এখানে, যে কংগ্রেস বা বাকি যারা পার্টি আছে অ্যাপিজমেন্ট পলিটিক্স হয়, মমতা ব্যানার্জি নাকি তৃণমূল করে অ্যাপিজমেন্ট পলিটিক্স। কিন্তু এখানে পলিটিক্সটা আমি ছেড়ে দিলাম। এখানে আমার যদি একজনের মুসলিম খুব ভালো বন্ধু থাকে, আমি জাস্ট একটা অ্যান্টি মুসলিম অ্যাটিটিউড রেখে তার সঙ্গে তো খারাপ ব্যবহার করতে পারি না। সেটা আমাদের ভেতর থেকে আসবে না। সেটা হয়তো আনফরচুনেটলি, আমি কোনো দেশকে ছোট করতে চাই না, সেই জিনিসটা হয়তো বাংলাদেশে আসে যে যত ভালো বন্ধুই হোক, মানে অ্যান্টি হিন্দু। আমি এখানে ইন্টারাপ্ট করে বলছি, এই আমাদের কানাডায় কিন্তু মুসলিম হিন্দু এই মানে সম্পর্কটা খুবই ওপেন মাইন্ডেড, খুবই বাংলাদেশে 4 জন মুসলমান একটা মন্দির প্রোটেক্ট করছে, হুম। এটাও দেখা গেছে কিন্তু হ্যাঁ। ছবি বেরিয়েছে, এবং এটা কোনো ফেক নিউজ নেই। হ্যাঁ, এটা কিন্তু এটা সত্যি কথা, এটা কিন্তু হাসি কিন্তু এটা সত্যি কথা। মাসুদ এই বিষয়ে কিছু বলুক, এই যে হিন্দু মন্দির পাহারা দেওয়ার বিষয়ে মাসুদ কিছু বলুক, আমি কিছু বলবো না। আচ্ছা, আমি একটু কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে ধরুন আপনার কোনো একটা মুসলিম বন্ধু থাকতেই পারে, এবং কোন একজন মুসলিমের হিন্দু বন্ধু থাকতেই পারে। তো মুসলিমকে ঘৃণা করার আমি বিপক্ষে। যেমন আমি এক্স মুসলিম, অর্থাৎ আমি ইসলাম ত্যাগী একজন ব্যক্তি, যে ইসলামকে ত্যাগ করেছি, কিন্তু আমরা মুসলিমকে ঘৃণা করি না, কিন্তু আমরা কিন্তু মুসলিমটাকে ঘৃণা করি না, এটা একদম যাবে না। মাসুদের কথাটা পুরোটা শোনেন আগে। আমি বলছি মুসলিমকে ঘৃণা করা যাবে না। আমিও যদি আজকে ধরুন দিগন্ত গুহ দাদা কিংবা কাবেরী দি যদি মুসলিমদের ঘৃণা করেন, আমি সবার আগে এটা niন্দা করব, কিন্তু মুসলিমকে না, ইসলামকে ঘৃণা করতে হবে। কারণ মুসলিম কিন্তু সে মুসলিম ব্যক্তি ভালো হতে পারে এই সেন্সে যে সে ইসলাম সম্পর্কে ভালো জানে না, দ্যাটস ওয়াই সে আপনাকে ঘৃণা করছে না। কিন্তু যে মুসলিম ইসলামকে ভালো করে জানবে, সে আপনাকে কোনোভাবেই ঘৃণা করা ছাড়া থাকতে পারবে না। কারণ কোরআনের মধ্যে অসংখ্য আয়াতে অমুসলিমদেরকে পশুর চেয়ে অধম বলা হয়েছে। যেমন আপনার একটা সূরার মধ্যে আছে, সূরা বাইয়িনার মধ্যে, যে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। বলছে যে যারা ইহুদি নাসারা, ইহুদি খ্রিস্টান এবং যারা মুশরিক এবং যারা কাফের, যারা আল্লাহকে অস্বীকার করেছে, এরা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলবে এবং তারা সৃষ্টিকুলের মধ্যে অধম। তাছাড়া কোরআনের মধ্যে আর একটা জায়গায় আছে, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। যারা ইসলামে বিশ্বাস করে না, মুহাম্মদের আল্লাহকে বিশ্বাস করে না, মুহাম্মদকে বিশ্বাস করে না, বলা হয়েছে তারা হচ্ছে পশুর চেয়েও অধম, পশুর চেয়েও নিকৃষ্ট। তো এরকম আয়াতের সংখ্যা একটা দুইটা না, পুরো কোরআনটা যদি কেউ পড়ে, কেউ যদি আপনার কোরআন অর্থ সহ এবং ব্যাখ্যা সহ পড়ে, যেটাকে তাফসির বলে, তাফসির সহ পড়ে, সে শুধু সেখানে ঘৃণা পাবে, শুধু ঘৃণা, অমুসলিমদের ঘৃণা করার কথা। এবং দিগন্ত একটা প্রশ্ন করলেন, এটা আমি খানিকটা রিসার্চ করেছিলাম,
এটা আমি আজকে খানিকটা আপনারা যারা রিসার্চ করেছিলাম ওই না, মাসুদ সাহেব কিছু একটা বলতে চাইছে, কাবেরী মাসুদ সাহেব কিছু একটা বলতে চাইছে। হ্যাঁ হ্যাঁ সরি এটা হ্যাঁ একটা জিনিস বলবো, যেটা আমাকে টিটো বলতে রিকোয়েস্ট করেছেন, যে বাংলাদেশ মুসলিমরা যে হিন্দু মন্দির পাহারা দিচ্ছে, হ্যাঁ, এই বিষয়টার আমি এর পেছনে কিন্তু আরেকটা রহস্য আছে। কয়েকটা জায়গায় আমরা জানতে পেরেছি যে এই মুসলিমরা যারা পাহারা দিয়েছে তারা হিন্দু মন্দিরের মধ্যে ঢুকে লুটপাট করে এসে বাহির থেকে এসে পাহারা দেওয়ার ফটোশুট করার জন্য পাহারা দিয়েছে, এরকম ঘটনাও আছে। আবার কোন কোন ঘটনা আছে এমন যে সত্যিই তারা পাহারা দিয়েছে, কিন্তু এই যে পাহারা দিয়েছে এর পেছনে কিন্তু আরেক গল্প আছে। সে গল্পটা কয়েকদিন পরে ঘটবে। সেটা কি জানেন? এই যে হিন্দু মন্দির পাহারা পলিটিক্স। হিন্দু মন্দির পাহারা দেওয়ার পরে এটাকে ওরা মনে করবে যে আমরা তো হিন্দুদের বিরাট উপকার করলাম, এরপরে ওই মন্দিরের পুরোহিতদেরকে গিয়ে ইসলামের দাওয়াত দিবে। ইসলামে কিন্তু দাওয়াতের একটা নিয়ম আছে, অন্যদের কাছে ইসলামকে পৌঁছে দাও। মোহাম্মদ নিজেই বলেছে দাওয়াত পৌঁছে দাও, আলা ফাল ইউবাল্লিগিশ শাহিদুল বালিগ, শাহিদুল গায়ব, যে তোমরা দাওয়াত পৌঁছে দাও। তো যখন দাওয়াত পৌঁছে দেবে তখন কিন্তু এটা উল্লেখ করবে, দেখুন দাদা, যখন খুব বিপদ ছিল সেই বিপদের সময়ে অন্য মুসলিমরা অ্যাটাক করতে চেয়েছিল, আমরা কিন্তু আপনার মন্দিরকে প্রোটেক্ট করেছি। তা আমাদের ধর্ম শান্তি শেখায়, এই ধর্মটা আপনি গ্রহণ করুন দাদা। পুরোহিতদেরকে দাওয়াত দেবে, এবং যখন পুরোহিতরা সে দাওয়াতটাকে অস্বীকার করবে তখন বলবে যে শালা অকৃতজ্ঞ। তখন অকৃতজ্ঞ হিসেবে সে পুরোহিতকে মেরেও ফেলতে পারে, কিংবা মন্দিরে হামলাও করতে পারে, অনেক কিছুই করতে পারে। তো সুতরাং এই যে হ্যাঁ, আমি বলছি না যে সব মুসলিমরা এমন, কোন কোন সেকুলার মুসলিম আছে বা অসাম্প্রদায়িক মনস্ক মুসলিম আছে যারা সত্যি যেমন মন্দিরকে আপনি, পাহারা দিই। যেমন হ্যাঁ, টিটো। এখানে একটু আমার একটু কথা বলার আছে, সেটা হচ্ছে গিয়ে, মাসুদ এটা জানে, হয়তো মাসুদ একটু স্কিপ করেছে, সেটা হচ্ছে যে মুসলিম তার ইসলাম ধর্ম সম্পর্কে পরিপূর্ণভাবে জানে, যে কোরআনটা পড়েছে এবং কোরআন সম্পর্কে খুব ভালো করে জানে, সে আর যাই হোক কোনোদিন মানে যে মূর্তি পূজা যেটাকে বলে সেটাকে সে পাহারা দিবে। এটা যদি ধরেন আজকে যদি ধরেন এই যে আমাদের এখানে যে ইসলামিক স্কলার রয়েছে যেমন মামুনুল হকের সামনে যদি গিয়ে আপনি ইসলামিক ভাবে প্রশ্ন করেন যে আমি কি হিন্দুদের মন্দির পাহারা দিব কিনা, তখন বলছে যারা মন্দির পাহারা দেওয়ার কথা বলছে ওদেরও কতল করতে হবে। এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা জাস্ট শো আপ। আর আরেকটা আমি এখানে কথা উল্লেখ করে দেই, এই যে বর্তমানে বাংলাদেশে যে ঘটনাটি ঘটে গেল, এই জায়গাটায় জামাতের সবচাইতে বড় সফলতা কোন জায়গায় জানেন? জামায়াত ইসলামের সবচাইতে বড় সফলতা যে তারা নাটক করে আমার মতো একজন নাস্তিককে তাদের শিবিরের পক্ষে পোস্ট দেওয়াতে তারা পেরেছে, তারা ওই টেকনিকটা করতে পেরেছে। আমার কথাটা বুঝতে পারছেন কিনা? আমার ফেসবুকে আপনারা নেই যেহেতু আপনি বুঝবেন না। যখন এই ঘটনাগুলো ঘটছিল তখন হচ্ছে গিয়ে আমি প্রতিবাদ করেছিলাম যে না, এই ঘটনা এভাবে ঘটানো যাবে না, এভাবে ঘটানো যাবে, এই ছেলেটাকে কেন মারলো, ওই ছেলেটাকে এই কেন করলো। এই যে আমরা যে পোস্টটা দিয়েছি, একজন নাস্তিক লোক শিবিরের পক্ষে পোস্ট দিয়েছে, এইটা হচ্ছে শিবিরের সর্বোচ্চ সফলতা। এর থেকে বড় সফলতা শিবিরের হইতে পারে না। এই টেকনিকটা তারা করতে পেরেছে। তো আমি আমার বক্তব্য হচ্ছে, আপনাদের মতন তো লিবারেটেড মুসলিম, যারা মুসলিম ধর্মকেও অস্বীকার করেছে, মুসলিম ধর্ম ত্যাগ করেছে, এরকমও তো লোক আছে প্রচুর। তো তাদের কি বক্তব্য? আপনারা কি মনে করেন যে এখানে আরেকটা ধর্ম জিনিসটা তাহলে কি আমাদের সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে? আচ্ছা, এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি। আপনারা, আমি জানি না যে চিত্রাঙ্গদা সিনেমাটা দেখেছেন কজন, আমাদের ঋতুপর্ণ ঘোষের বানানো সিনেমাটা কত দেখেছেন আমি জানি না। আচ্ছা, সেখানে একটি দৃশ্য আছে এরকম যে একজন নার্স এসে তাকে হচ্ছে গিয়ে স্যার ডাকছে, স্যার এটা করুন, আপনি এইভাবে নামুন, এভাবে নামুন। তখন ওই নার্সকে সে জিজ্ঞেস করছে যে তুমি জানো আমি এখানে কেন? বলছে স্যার জানি। তারপরও যে তুমি আমাকে স্যার ডাকো, এটা কি আমার সবকিছুকে অপমান করা নয়? আমি মাসুদ বাংলাদেশে থাকতে পারিনি, মাসুদ পরে যদি আপনি মাসুদকে মুসলিম বলেন এবং আমাকে যদি আপনারা মুসলিম বলে বাড়ি ভাড়া পাইনি আমি যাদবপুরে, এর থেকে বড় অপমানের আর কিচ্ছু হয় না। মুসলিম পরিবারে জন্মিয়েছি বলে আমি মুসলিম, এই কথাটি বলবেন না। আমাকে মুসলিম বললে আমি চরম অপমানিত হই। এর থেকে আমাকে শুয়োরের বাচ্চা বলুন, কুত্তার বাচ্চা বলুন। আমার বক্তব্য হচ্ছে এটা কিন্তু একটা সংখ্যা, এটা টিটো ভাই, এটা একটা সংখ্যা, কিন্তু এই সংখ্যা সব দেশেই আছে, এই সংখ্যা সব দেশেই আছে। এই সংখ্যালঘু আমার প্রচুর হিন্দু বন্ধুরা আছে যারা মানে রিলিজিয়াসলি বিফ খান, এবং আমি বিফ খাই না অন্য কারণে, নট দ্যাট আই হ্যাভ এনি হেট্রেড টুয়ার্ডস মুসলিম,
কোনো অসুবিধা হ্যাঁ, আমি খাই না অন্য কারণে, কিন্তু কথাটা হচ্ছে যে এইটা কিন্তু একটা পার্টিকুলার সংখ্যা কিন্তু, এবং এইটা কিন্তু পলিটিসাইজেশনের মধ্যে ব্যাপার। এটা তো ইটস আ ম্যারেজ বিটুইন রিলিজিয়ন এন্ড পলিটিক্স। তাই জন্য হয়তো মানে কোনো কারণে, আর এটা মাথায় কিছু কিছু পৌরাণিক যুগের লোকেরা যারা এই জিনিসগুলো মনে করে তাদের মাথায় এটা ঢুকেছে। সেই হিসেবে দেখতে গেলে হিন্দুত্বেও অনেক ফান্ডামেন্টালিজম আছে। আমাদের আগের জেনারেশন অব্দি বিফ খেত, মানে আমাদের জেনারেশন অনেকে বিফ খায় না, কেননা এটা ধর্মীয় ব্যাপার, এই সেই করে অনেক কিছু ধর্মীয় ব্যাপার আছে, সেটা কথা না। কিন্তু ব্যাপারটা যে আপনি আমি আমাদের এই চারজনের মতন মানে এই লিবারেটেড মাইন্ডেড কজন আছে, এবং তারা কি কোনো কিছু করতে পারবে এই সামাজিক এইরকম দুরবস্থার সঙ্গে মোকাবিলা করার জন্য? মোহাম্মদ ইউনূসের রোলটা কি থাকবে সেটা তুমি জিজ্ঞেস করতে পারো। ধর্মটা কি, হ্যাঁ এক্স্যাক্টলি, ধর্ম রোলটা কি কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে না কমতে থাকবে? এটা আমি পার্সোনালি মনে করি যে আসলে না, ধর্ম এইভাবে কন্টিনিউ করবে না, এটা বরং দিন দিন কমবে। কারণটা হচ্ছে কি, দেখুন, আপনি একটু মাইকের কাছে আসুন, মাইকের একটু কাছে আসুন। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছেন এখন? হুম। এই ধর্মের এই প্রভাব তো থাকবেই না, এটা খুব শীঘ্রই চলে যাবে। এটার কারণটা হচ্ছে সে যে কোনো ধর্মেরই হোক, ক্রিশ্চিয়ানিটি বলেন, হিন্দুইজম বলেন, বা ধরেন এই মুসলিম ধর্ম বলেন, এটা থাকবে না। এটা না থাকার কারণটা হচ্ছে কি, মানুষ আসলে ধর্মকে কখন নিয়ে এসেছে, তার অযোগ্যতার সময় বা তার অক্ষমতার সময় সে ঈশ্বর, আল্লাহ, গড যখন কিছু জানতো না তখন যেভাবে মনে করেছে সে সেইভাবে নিয়ে এসছে। হুম কিন্তু যেটা ঘটনা হয়েছে এখন, যে সময়টা এখন আমাদের নানা ধরনের এই যে কি বলবো, শিক্ষা, আমাদের যে এই শিক্ষার অযোগ্যতাগুলো, আলো। এগুলো এখন নেই। যেমন ধরেন, আমাকে একটা সময় বৃষ্টির জন্য কান্না করতে হতো যে বৃষ্টি দে, বৃষ্টি দে, না হলে আমি মরে যাচ্ছি, ফসল হচ্ছে না। কিন্তু এখন হ্যাঁ, ক্লাউড সেটিং হচ্ছে। এক্স্যাক্টলি। আবার ধরেন, আমি যদি এই মুহূর্তে বলি, আজকে থেকে ধরুন 30 বছর আগে যদি আমাকে কেউ বলতো যে কোরআনে এই জিনিস লেখা আছে, হাদিসে এই জিনিস লেখা আছে, আমি চুপ করে মেনে নিতাম। আজকে থেকে ধরুন 20 বছর আগে, আজকে থেকে 20 বছর আগেও আমার বয়স ছিল 21 বছর। কিন্তু এখন একটা সময় এসছে, আমার হাতে এই জিনিসটা রয়েছে, আমার হাতে শিক্ষা মোবাইল রয়েছে, রয়েছে। সেটাই আমি বলার চেষ্টা করছি, শিক্ষার আলো এবং বিজ্ঞানের আলো। শুধু শিক্ষা নয়, আমি এখন তথ্য প্রযুক্তিটা এত, আপনারা এখানে যারা আছেন, আমি জানি না কার বয়স কত, কিন্তু আমরা মনে হয় মানে দুইটা সবাই transition সিনিয়র লেভেল, হ্যাঁ আমরা সবাই চিঠি senior লিখেছি। level। আমরা মানে আমি চিঠি লিখেছি। আমি হ্যাঁ। আমার ফ্যামিলিকে আমার আমি চিঠি লেখার মধ্য দিয়ে আমি বড় হয়েছি। কিন্তু সেই সময়টা আসলে এখন নেই। এখন আপনি চট করে চাইলেই যে কোনো কিছু খুঁজে নিতে পারবেন, যে হুম, জিনিসটা আগে ছিল না। হুম। মোহাম্মদ 53 বছর বয়সে 6 বছরের একটা মেয়েকে বিয়ে করেছে। এইটা বাংলাদেশের যারা এই মোল্লারা বাদে বাংলাদেশে যে মুসলমান রয়েছে, অন্যান্য মুসলমান রয়েছে, তার হচ্ছে 90% মানুষই জানে না এই ঘটনা। যদি আপনি বলেন তাহলে তারা চ্যালেঞ্জ করবে, আপনাকে চ্যালেঞ্জ গালি দেবে, আপনাকে সেই পেটাবে। জন্যই তো আমাদের বিরাট ঝামেলা হয়েছিল না কলকাতায়, একটা একজন বলেছিল বলে এটা নিয়ে বিরাট, তাকে কলকাতায় কি, তো এটা তো নুপুর শর্মা বোধহয় বলেছে। ফতোয়া জারি করে দিয়েছিল তার নুপুর উপর। শর্মা বলেছিল, নুপুর এটা শর্মা, নুপুর শর্মা বলেছিলেন। বিজেপির একজন লিডার, রাইট রাইট। নুপুর শর্মা বিজেপির একজন আমি leader। কিন্তু ওইখানে এরকম হিম্মতওয়ালা কেউ ছিল না যে মাসুদ বলতে সাহেব বোধহয় তারপরে কি বলতে যে এটা তো হাদিস থেকে আসার জিনিস। বুঝতে পারেন, এটা যে এই যে হাদিসে আছে, এই যে দেখো, এটা বলার মতো ওইখানে কোনো যোগ্য লোক ছিল না। ওইখানে মাসুদ ছিল না, ওইখানে টিটো ছিল না, বা অন্য কোনো ছিল না। যদি থাকতো তাহলে ওইখানে প্রোটেস্ট করা যেত। কিন্তু মুসলমান হচ্ছে গিয়ে এমনই একটা জাতি, ওর যখন যেটা মনে হবে, ও মনে হবে যে না এখন এইটা রাইট, তখন ওইটা রাইট। যেমন ধরেন, এমনিতে নাচ হারাম, নাচা এমনিতে হারাম, কিন্তু এই কোটা আন্দোলনের যে সমন্বয়কারী সার্জিৎ যখন নাচলো, তখন সেইখানে মাদ্রাসার মোল্লারাও গিয়ে লিখলো যে বাহ, কি অসাধারণ যোগ্যতা এই ছেলেটার। বুঝতে পেরেছেন, পৃথিবীতে যে কোনো ধার্মিকের সবচাইতে বড় অস্ত্র হচ্ছে তার হিপোক্রেসি। এবং এই যত হিন্দু ধর্ম বলেন, মুসলিম ধর্ম বলেন, ক্রিশ্চিয়ানিটি বলেন, বুদ্ধিজম বলেন, আপনার ধার্মিক হতে পারেন। আই হ্যাভ নট এনাফ টাইম টু কেয়ার অ্যাবাউট দিস। এরা ধার্মিক মানে হিপোক্রেসি, হিপোক্রেসি ছাড়া আপনি ধার্মিক হতে পারবেন না। এক্স্যাক্টলি, ধর্ম মানে হিপোক্রেসি। এবং মাসুদ সাহেব কিছু বলতে চাইছে না। ধর্ম যখন শুরু হয়েছিল তখন মানুষের আর কোনো নলেজ ছিল না, তারা সূর্যকে দেবতা হিসেবে মানত, মানে যে কোনো একটা সূর্যকে কেউ দেবতা কিছু হিসেবে বললো মানার কারণ সেটাই কি? তার। সূর্যকে আমরা কেন দেবতা মানি না? আমরা কেন সূর্যকে মানি না? আমরা তো সূর্যকে দেখিই না। সেই তো, আমরা সূর্যকে দেখি না। আমাদের তখন এখানে যেটা জানতো না সেটাকেই দেবতা মানতো, সেটাকেই বিশাল মনে মনে করতো, এবং
কেউ না কেউ একটা এসে বলেছে আমাকে, মানে মোহাম্মদ যদি এসে বলে থাকে আমাকে ভগবান বলেছে এবং তার জন্য কোরআন লিখছে। আজকের যুগের ছেলেমেয়েরা যারা আপনাদের মতন প্রগতিশীল, তারা কোয়েশ্চেন করতে পারে মোহাম্মদকে ভগবান এসে কেন মোহাম্মদকে কানে কানে শুধু বললো, আর কাউকে বললো না কেন, ভগবান কোথায়, সেটাও প্রশ্ন সবার মনে আসতে পারে, নাস্তিকদের মনে, আপনাদের মধ্যে প্রফেট নাস্তিকদের মনে। মোহাম্মদকে অনেক মুসলিম আমাকে জিজ্ঞেস করেছে, হ্যাঁ, মোহাম্মদ আমাকে অনেক মুসলিম এটা জিজ্ঞেস করে আমি প্রফেট আমার মোহাম্মদ কে? বলতে হলে তার কোনো ছবি নেই কেন? রিসার্চ করার আমাদের সময় আইডল ওয়ার্শিপ নিয়ে অনেক কথা বলা হয়। দিগন্ত আমি এক সরি, second, আমি কমানো না, না, দিগন্ত এক করছি। সেকেন্ড, আমি টাইম চলে যাচ্ছে, আমি জাস্ট একটা কথা বলিনি। এইটা আমি আমার রিসার্চ করার সময় আমার বইতেও আমি লিখেছি, WTF আই ফাউন্ড গড, ওই বইটাতেও এই জিনিসটা, আপনি যে সূরাগুলো কথা বললেন, এই সূরাগুলো আমি নিজে পড়েছি কোরআনে, এবং সেই মাসুদ যে সূরাগুলোর কথা বললেন, এবং এইটাতেই বোঝা যায় যে ভগবানের অস্তিত্ব নিয়ে এখন সবাই কোয়েশ্চেন করছে। সেখানে রিলিজনকে ধরে রেখে একটা দেশের সঙ্গে দেশের সম্পর্ক খারাপ করা, হ্যাঁ, যে কোনো ধর্মগ্রন্থকে আমি খুব মানে পুজো করি, যে কোনো ধর্মগ্রন্থের মধ্যে আমার আমার প্রতি তার প্রতি আমার রেসপেক্ট আছে। আচ্ছা, এই যে আমাদের সময় এখন চলে এইটাই তো, এইটাই একটা ভুল, এইটাই একটা ভুল, যে কোনো ধর্মের প্রতি আপনার রেসপেক্ট থাকাটা, হুম, এইটাই আপনি রেসপেক্ট করতেই পারেন, কিন্তু আমি আমার দৃষ্টি থেকে বলি যে ধর্মকে রেসপেক্ট করাটাই হচ্ছে গিয়ে আমাদের সবচেয়ে বড় ভুল। ভুল, এটা ঠিক ভুল, কিন্তু যেহেতু সেটা আছে, সেহেতু ধর্মগ্রন্থ আছে, গ্রন্থ মানে গ্রন্থকেই আমি রেসপেক্ট করি। যে কোনো একটা গ্রন্থ যেটা লেখা, সেটাকে রেসপেক্ট করি, কিন্তু সেটাকে মানে পুড়িয়ে দেওয়া, ধর্মগ্রন্থকে পুড়িয়ে দেওয়া, এটা কোনো, আমার মনে হয় না এটা কোনো দেখুন, পুড়িয়ে দেওয়ার প্রোটেস্টের পক্ষে কারণ। আমার ভুল। পুড়িয়ে তা দেওয়ার বলে পক্ষে ধর্মগ্রন্থ অনুযায়ী আমাকে চলতে হবে, এটাই হচ্ছে মানুষের শিক্ষার প্রদর্শন, যে আমি এটাকে দেখবো যে এটা একটু ঠিক আছে কি না। আমি একটু আমি একটু হ্যাঁ, একটু বলি। হ্যাঁ, সত্যজিৎ রায়ের যে বিখ্যাত সিনেমা আছে হীরক রাজার দেশে, হুম, সেখানকার একটা সংলাপ আছে যে ওরা যত জানবে তত কম মানবে। এক্স্যাক্টলি, আমি একদম। আমরা আমি আমার এই কথাটাতেই আমি এই কথাটা, আপনার কথাটা বাঁধিয়ে রেখে, যে সত্যিটা এই কথাটা আমরা বাঁধিয়ে রেখে, এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য আজকের এই ডিবেটের আলোচনার, যে যে যত জানবে তত কম মানবে। সুতরাং তাদেরকে কি জানো এন্ডিংটা, তাদেরকে আমি মুসলিমদেরকে আমি সবসময় ইউজুয়ালি আমার সমস্ত লাইভে বা লেখনীতে মুসলিমদেরকে যে বইটা সবচেয়ে বেশি পড়তে উদ্বুদ্ধ করি সেটা হচ্ছে কোরআন, অর্থসহ এবং অর্থসহ। আরেকটা কথা আছে যে একটা রিলিজিয়নে কেউ আর অন্য কোনো বই পড়ে না, শুধু একটাই বই পড়ে, সেটা হচ্ছে কোরআন। অন্য কোনো বই পড়ে না তারা। তো শিক্ষার আলোচনা, আর কত লক্ষ লক্ষ শিশু বাংলাদেশে, 5 লক্ষ মাদ্রাসা রয়েছে এই মুহূর্তে, কওমি মাদ্রাসা, তাদের এই বইটির বাইরে আর কোনো শিক্ষা নাই। এই যে ধরুন হাদিস বলুন, তাফসীর একটাই বলুন, বই পড়ে, এবং আর জীবনে কোনো বই পড়ে না। তাই বলুন না কেন, এটা কিন্তু এটা থেকে এসছে। হ্যাঁ, বাংলাদেশের বিখ্যাত লেখক অধ্যাপক হুমায়ুন আজাদ বলেছিলেন একটা কথা, যে এক বইয়ের পাঠক থেকে সাবধান। এই যে এই একটা বাক্য, একটা বইয়ের পাঠক থেকে সাবধান, এই কথাটাই আমি মনে করছিলাম আর কি। এই কথাটাই কে বলেছিলেন? এটা বলেছিলেন অধ্যাপক হুমায়ুন আজাদ। হ্যাঁ, এবং এই বাংলাদেশের যে মৌলবাদীরা, র্যাডিক্যাল মৌলবাদীরা যে লাইব্রেরি পুড়িয়ে ফেললো, ভাস্কর্য ভাঙচুর করলো, এরা সবাই কিন্তু এক বইয়ের পাঠক। ইনফ্যাক্ট সুলতান মাহমুদ গজনবী, যে ব্যক্তি আপনার 17 বার ভারতে আক্রমণ করেছে, কিংবা 23 বার 27 বার বোধহয়, 27 বার না 27 বছর ক্ষমতায় ছিলেন, কিন্তু 27 বছরের মধ্যে 23 বার করতে পেরেছেন। এটাতেই তো টিটো বললো যে হিন্দুরা এত বেশি তাদেরকে মুসলিম তোষণ করে কেন, এটা নিয়ে টিটো বললো। আমার একটা শেষ প্রশ্ন থাকবে, যেহেতু টাইম ইজ রানিং আউট, আমাদের দুজনকে জিজ্ঞেস করবো, টিটো সাহেবকে জিজ্ঞেস করবো আর মাসুদ সাহেবকে জিজ্ঞেস করবো। প্রথম প্রশ্নটা টিটো দাকে জিজ্ঞেস করি, আমি দাদাই বলছি, ভাইজান বলছি না, দাদা বলছি। সেটা হচ্ছে যে বাংলাদেশের তাহলে ভবিষ্যৎটা কি? বাংলাদেশের ভবিষ্যৎ, আমি মনে প্রাণে চাই যে বাংলাদেশী একটি ইসলামী শাসন আসুক, এবং এটা আপনাদের মনে হতে পারে যে টিটো রাগ করে বলছে, এটা মনে হতে পারে আপনাদের, কিন্তু আমি এটা রাগ করে বলছি না, একদম অন্তরের অন্তঃস্থল থেকে বলছি, বাংলাদেশে একবার ইসলামী শাসন আসুক,
একবার ইসলামী আসুক, অর্থাৎ সেটা শিবিরের হাত ধরে না এসে বরং হেফাজতের হাত ধরে। এটা আপনাদেরকে একটু বুঝতে হবে, এখানে দুইটা ব্যাপার আছে। শিবির আর জামাত ইসলাম আর হেফাজতে ইসলামের মধ্যে দুইটা পার্থক্য রয়েছে, একটা খুব বড় পার্থক্য রয়েছে। সুতরাং মানে দুজনেই মৌলবাদী, মানে এমন না যে এর থেকে একটু কম এর থেকে একটু বেশি। কিন্তু আমি চাই যে হেফাজতে ইসলামের যে স্টাইলে চলে, হেফাজতে ইসলামের স্টাইলটা হচ্ছে কি জাস্ট ঠিক আফগানিস্তানের স্টাইল, যেটাকে আমরা তালেবান বলি। আর আপনাদের যদি জেনে থাকেন তো ভালো, আর না জানলে আমি একটু বলে দেই। তালেবান শব্দটির অর্থ হচ্ছে তালভ ই এলম, অর্থাৎ মাদ্রাসার ছাত্র। আমি ভুল বললে মাসুদ ঠিক করে দেবেন। সুতরাং আমি চাই যে বাংলাদেশে একটা ইসলামী রেজিম আসুক এবং অন্তত 1 ডেকেড তারা থাকুক, এবং এদের বাংলাদেশের মানুষের এবং ইভেন আমি বলবো যে ওয়েস্ট বেঙ্গলেও এটা হোক, আপনাদের শিক্ষা হওয়ার দরকার আছে। ঠিক আছে, অন দ্যাট নোট আমাদের শেষ করতেই হবে, কারণ আমাদের টাইম আপ হয়ে গেছে। থ্যাংক ইউ টিটো ফাইনালি জয়েন করার জন্য, অ্যান্ড মাসুদ আপনি এসেছেন, খুবই ভালো লাগলো। দিগন্ত, অল মাই গ্র্যাটিটিউড, থ্যাংক ইউ এত রাত্রি জেগে থাকার জন্য। অ্যান্ড সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা শেষ করছি। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে, এবং যারা যারা যা কমেন্ট করতে চান প্লিজ এটা ভিডিও তলায় কমেন্টটা করুন। তাতে কি হবে, কমেন্টগুলো টিটোও দেখতে পাবে, মাসুদও দেখতে পাবে, দিগন্তও দেখতে পাবে, এবং তারা তাহলে আপনাদের ডিরেক্টলি কমিউনিকেশন করতে পারবেন। আপনারা যারা যারা আপনারা এই ব্যাপারে ইন্টারেস্টেড, প্লিজ শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। গুড নাইট সবাই। Don't like.